দিল্লি শহরের বেশ কিছুটা দূরে রাকেশ নামে এক দিনমজুর তার বউ ইন্দিরা আর তার দুই ছোট বাচ্চাকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করত। সে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য বিহারের একটি ছোট্ট গ্রাম থেকে শহরে এসেছিল, যাতে সে শহরে এসে তার পরিবারের জন্য পর্যাপ্ত রোজগারের ব্যবস্থা করতে পারে। এখানে সে শহরের নির্মাণাধীন দালানের নির্মাণ কাজ করত, আর তার সঙ্গে তার বউও ইট তোলা, ইট ভাঙা ইত্যাদি কাজ করত। সে আর তার বউ দুজন মিলে খুব সামান্য পয়সায় উপার্জন করত, আর যা উপার্জন করত তা দিয়ে তাদের সংসার ভালোভাবেই চলে যেত। আর রাকেশের উপার্জন থেকে যে কয় পয়সা সঞ্চয় হতো তা দিয়ে সে তার 5 বছর বয়সী ছেলে রবিনকে স্কুলেও পাঠাতো। আর এমনিভাবে তাদের ছোট্ট সংসারের দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎই একদিন দেশে করোনা ভাইরাস চলে আসার দরুন দেশের প্রধানমন্ত্রী পুরো দেশে লকডাউন ঘোষণা করে দেয়। এদিকে লকডাউন ঘোষিত হবার দরুন রাকেশ আর তার বউ এর কাজও বন্ধ হয়ে যায়, আর তাদের উপার্জনও বন্ধ হয়ে যায়। কারণ তারা কাজ করে যা উপার্জন করত তা দিয়ে কষ্টে শিষ্টে তারা একদিন কি সর্বোচ্চ 2 দিন চলতে পারত। তারা তাদের দৈনন্দিন খরচ চালানোর জন্য সম্পূর্ণভাবে দিন মজুরির উপরই নির্ভরশীল ছিল। এদিকে লকডাউন ঘোষণা হবার পর থেকে তারা তাদের নিষ্পাপ বাচ্চাদের জন্য দুবেলা দুমুঠো খাবারও জোগাড় করতে পারত না। তারা নিজেরা না খেয়ে তাদের বাচ্চাদের খাওয়াতে লাগলো। কিন্তু এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। অন্যদিকে সরকারি বড় বড় নেতাদের ফাঁকা বলির মাঝে তাদের জন্য সরকার দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থাও করতে পারত না। এমনি একদিন এমন চলে আসে যে তাদের 4 জনকেই খালি পেটে ঘুমোতে হয়। এর পরের দিন রাকেশের বউ ইন্দিরা রাকেশকে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ওগো রবিনের বাপ, তোমার 2টা পায়ে ধরি, বাচ্চা 2টার জন্যে হইলেও কোথাও থেকে কিছু খাবার জোগাড় কইরা নিয়ে আসো, নাইলে বাচ্চা 2টা না খাইয়াই মইরা যাইব। আমি যে ওদের মুখের দিকে চাইতেই পারছি না। ওগো কিছু একটা করো। ওগো আমি কি করব বলো, আমার যে কষ্টে বুকটা ফাইটা যাইতেছে। ভিক্ষা যে করবো তার জন্য তো রোডের লোকজন নাই, কে দিব ভিক্ষা? এই বলে তারা দুজনেই হাহাকার করে কেঁদে ওঠে। এদিকে ইন্দিরা তার 2 বছরের কন্যা রাইমা পেটের খিদেই কান্না শুরু করে দেয়। কিন্তু 2 বছরের শিশু বাচ্চা মুখ ফুটে কিছু বলতেও পারে না। সে শুধু খিদেটাই অনুভব করতে পারে আর কাঁদতে পারে। খাবো খাবো খাবো। এইদিকে এই শিশু বাচ্চার অনাহারী মুখের দিকে তাকিয়ে তারা এক বুক কষ্ট নিয়ে কাঁদতে থাকে। কাঁদিস না মা আমার, তোর বাবা নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবে। এদিকে রাকেশ তাদের সন্তানদের এরূপ অবস্থা দেখে ভীষণ উদাস হয়ে যায় এবং বলে ওঠে, ওগো আমি চললাম, আজ ভিক্ষে করে হইলেও মানিক 2টার মুখে 2 মুঠ চাল তুলে দেওয়ার চেষ্টা করব। আর যে সইতে পারতেছি না আমি। এই বলে রাকেশ চিন্তিত হয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। সে দিনভর এখানে সেখানে ঘুরে ঘুরে কাজ খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো কাজই খুঁজে পায় না। দিন পেরিয়ে রাত হয়ে আসে। এদিকে রাকেশের মনে তার বাচ্চাদের চিন্তা ভীষণ পীড়া দিচ্ছিল। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। নিরাশ হয়ে সে তার বাড়ি ফিরে যাচ্ছিল। ঠিক তখনই মাঝ রাস্তায় সে এক বিয়ের অনুষ্ঠানের আয়োজন দেখতে পায়। এই দেখে সে ভাবে, হয়তো এখানে কোনো কাজ পেতে পারি। যাই, যে দেখি, যা কাজ পাবো তাই করব। বাচ্চা 2টারে আর
অনাহারে দেখতে পারতেছি না। এই ভেবে সে সেখানে গিয়ে জিজ্ঞেস করে, বাবু, কোনো কাজ দেয়া যাইব? জুঠা বাসন ধুতে পারবি? জি বাবু মশাই, জি, যা কাজ দিবেন তাই করব। আমারে শুধু একটা কাজ দিয়া দেন। ঠিক আছে, চলে আয়। এই বলে সে রাকেশকে ভিতরে নিয়ে যায়। এরপর রাকেশ ঝুটা বাসন ধুতে লাগলো। আর বাসন ধুতে ধুতে সে দেখলো অতিথিরা ভালো ভালো সব মিঠাই খাবার অযথাই নষ্ট করছে। এ দেখে সে ভাবে, ইস, যদি এইগুলান আমার বাচ্চারা খাইতে পাইতো তাইলে তাদের 2 বেলা অন্তত পেটটা ভইরা যাইতো। এরপর রাকেশ আরও ভাবতে লাগে, এমনিতেও তো তারাই সকল খাবার নষ্ট করছে, এখন এটা কেউই খাবে না। কেননা আমি এই খাবারগুলো ঘরে নিয়ে যাই, যাতে ওরা আরও 2-1 বেলা খাইতে পারে। কিন্তু এই ভাবনার মাঝে ফাটল ধরে এটা ভেবে যে কিভাবে সে তার বাচ্চাদের জন্য এই ঝুটা বাসি খাবার নিয়ে যাবে। আর ঠিক তখনই তার বউ ইন্দিরার কথা মনে পড়ে যায়। এদিকে রাত হয়ে আসে। একদিকে তার বাচ্চাদের খিদের জ্বালা, অন্যদিকে তার অসহায়ত্ব। এই সবের সামনে সে ভালো মন্দ সঠিক বেঠিক কিছুই বুঝে উঠতে পারে না। নিজের সন্তানদের খিদের সামনে একজন অসহায় বাবার আত্মনিয়ন্ত্রণ হেরে যায়। এরপর সে ঝুঠা বাসন ধুতে ধুতে সেখান থেকে বেছে বেছে তুলনামূলক ভালো খাবারগুলো একটি পলিথিনের মধ্যে সংগ্রহ করতে থাকে। আর ঠিক সে সময়ই সেই অনুষ্ঠানের অতিথিদের মিষ্টির সংকট দেখা দেয়। আর ঠিক তখনই এক লোক এসে জানায়, বাবু, অতিথিদের মিঠাইয়ের কমতি পড়ে গেছে, জলদি জলদি বানাতে হবে। কম পড়ে গেছে? কি বলিস এসব? দাঁড়া, আমি এখনই রান্নার জায়গায় গিয়ে দেখছি। আর ঠিক সে সময়ই রাকেশ সব কাজ শেষ করে সেই মিষ্টির পলিথিন হাতে তার পারিশ্রমিক নেওয়ার জন্য রওনা হয়। এদিকে সেই লোক রাকেশের হাতে সেই খাবার ভরা পলিথিনের প্যাকেট দেখে ভীষণ রেগে যায়। সে ভাবে, আমি কিনা ওকে জুঠো বাসন ধোয়ার কাজ দিলাম, আর ও কিনা খাবার চুরি করছে। এই ভেবে সে রেগে রাকেশের কাছে যায় আর রেগে তাকে বলতে লাগে, এই বেটা, তুই দাঁড়া, কোথায় পালাচ্ছিস? খাবার চুরি করতে এসেছিস? এদিকে অতিথিদের শর্ট পড়েছে, আর তুই পলিথিন ভরে ভরে নিয়ে যাচ্ছিস। দাঁড়া, তুই এখানেই দাঁড়া, তোকে উচিত শিক্ষা দিচ্ছি। এ কথা শুনে রাকেশ ভীষণ ভয় পেয়ে যায় আর ঘাবড়ে গিয়ে বলতে লাগলো, না না বাবু, আমি চুরি করিনি। অতিথিদের ফালানো জুঠো খাবার থেকে কিছু খাবার বেছে আমি আমার অনাহারী বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি। আমি চোর নই মশাই। তাই বুঝি? তাহলে দেখা এখানে কি রয়েছে, দেখা। আর যখন সে সেটা হাতে তুলে নেয় সে দেখে সেখানে ভালো ভালো সব খাবার তোলা রয়েছে, যেসব কিনা অতিথিরা এমনিই ফেলে দিয়েছিল। আর এসব দেখে সে বলে ওঠে, কিরে, এসব তো জুঠো নয়, এখানে তো সব ভালো ভালো মিষ্টি আর মাংস দেখা যাচ্ছে। মিথ্যে বলছিস? শিশু বাচ্চার কথা বলে চুরি করছিস? দাঁড়া, এখনই তোকে উচিত শিক্ষা দিচ্ছি। আর এই বলে সে তাকে মারতে শুরু করে। আর এইসব দেখে সেখানে ভিড় জমা শুরু হয়ে যায়। আর যখনই তারা জানতে পারে যে সে চুরি করেছে, তারা বিস্তারিত না জেনেই যে সে কি চুরি করেছে, কেন চুরি করেছে, এসব ভাবার সামান্যতম প্রয়োজন অনুভব না করেই তাকে ইচ্ছা মতো মারতে থাকে। আর তাদের মধ্যে অর্ধেকের বেশি লোক এটা জানতোই না যে তারা আসলে কাকে মারছে বা কেন মারছে। লোকেরা তার অসহায়ত্ব দেখতেই পেল না, ব্যাস চোর ভেবে মেরেই চলল। একজন অসহায় দরিদ্র লোককে মেরে তারা বীর দর্পে সেখান থেকে বিদায় নেয়, যেন তারা কোনো যুদ্ধ জয় করে এসেছে। তারা রাকেশকে এতটাই পিটুনি দেয় যে রাকেশ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর বেচারা জানতেও পারল না যে কী অপরাধ ছিল তার, কেনই বা তাকে এতটা মার খেতে হলো। এভাবে বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকার পর তার জ্ঞান ফিরে আসে এবং সে হিম্মত করে সেখান থেকে উঠে তার বাড়ি ফিরে আসে।
এসব কি করে হলো? এত জখম কি করে হলো? ইন্দিরার প্রশ্নের জবাবে রাকেশ তাকে সব ঘটনা খুলে বলে এবং ইন্দিরা সব শুনে অঝরে কাঁদতে লাগলো। এসব এসব আমাদের সঙ্গেই কেন হচ্ছে? এমনিতেই ঘরে ভীষণ